হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। ধারাবাহিকভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশের যে আলোচনা করছি, আজ তার তৃতীয় পর্ব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই পর্বগুলিতে একই সঙ্গে যেমন প্রত্যেকটি লাইন ধরে ব্যাখ্যা দেওয়া চলছে, তেমনি সম্ভাব্য প্রশ্নোত্তরও বিশদে আলোচনা করছি। আগের দুটি পর্বে আমরা দেখেছি অপূর্ব নামের একটি যুবক রেঙ্গুনে চাকরি সূত্রে যায়। সেখানে তার ঘরে চুরি হওয়ায় পুলিশ স্টেশনে সে যখন রিপোর্ট লেখাতে যায়, সেখানে গিয়ে দেখে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে কয়েকজনকে আটক করা হয় এবং তাদের খানা তল্লাশি চলতে থাকে। এই পুলিশ স্টেশনের বড় কর্তা ছিলেন অপূর্বরই এক আত্মীয় নিমাই বাবু। পুলিশ স্টেশনের এইসব ঘটনা দেখে অপূর্ব তার রিপোর্ট লেখানোর কথা ভুলে যায় এবং বিপ্লবী সব্যসাচী মল্লিকের চিন্তায় অন্যমনস্ক হয়ে যায়। অপূর্ব অফিসে তার বন্ধু রামদাস তলোয়ারকরকে আগের দিন রাতে তার ঘরে যে চুরির ঘটনাটি ঘটেছিল সেই বিবরণ দেয়। এখানে দ্বিতীয় পর্বের সমাপ্তি হয়েছিল। আজকে তার পর থেকে পড়ব। তার আগে বলে নিই, যদি ভালো লাগে, যদি মনে হয় এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, তাহলে লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুরু করছি আজকের পাঠ। তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। এখন ভাবছি, যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরেই বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। রামদাসের প্রশ্নের উত্তরে অপূর্ব পরদিন সকালে পুলিশ স্টেশনের ঘটনার বর্ণনা দিতে যায়। সেই বর্ণনা দিতে গিয়ে সে বলে যে সে তো রিপোর্ট লেখাতে পুলিশ স্টেশনে গেছিল, কিন্তু সেখানে এমন ঘটনা ঘটেছে যে তারা রিপোর্ট লেখানোর কথা মনেই পড়েনি। কথা বলার সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে সকালবেলায় সব্যসাচী মল্লিক সন্দেহে ধৃত গিরিশ মহাপাত্রের চেহারা এবং উৎকট সাজ পোশাকের কথা মনে পড়ে যায়। ফলে হাসতে হাসতে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। প্রথম পর্বে এই গিরিশ মহাপাত্রের চেহারা এবং সাজ পোশাকের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে এবং প্রশ্ন হিসেবেও সেগুলি যথেষ্ট ইম্পর্টেন্ট। আমি অনুরোধ করব তোমরা সেটা ভালো করে একটু পড়ে বা শুনে নিও। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী, বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা ও রুচি, তাহার বল বীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নালঠোকা পাম্পশু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায় গাঁজার কলিকাঠির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সম্বরণ করিয়া শেষে কহিল, তলোয়ারকর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে। যে সব্যসাচী মল্লিককে ধরার জন্যে পুলিশ এমন হন্যে হয়ে রয়েছে, সেই সব্যসাচী মল্লিক আসলে যে ছিলেন একজন বিলেত ফেরত ডাক্তার এবং বিজ্ঞান শাস্ত্রে অসাধারণ পারদর্শী, সেই তথ্য আমরা এখানে জানলাম। এবং এমন একজন উচ্চশিক্ষিত রুচিশীল মানুষের সঙ্গে গিরিশ মহাপাত্রকে গুলিয়ে ফেলার পুলিশের যে আহাম্মকি, সে ঘটনাও সবিস্তারে অপূর্ব রামদাসকে জানান দিল। তারপর সে তার নিজের মত ব্যক্ত করে বলে যে পুলিশকে এমন আহাম্মক ও নির্বোধ হতে বোধহয় আর কেউ দেখেনি। তারপরে যে এই শেষ লাইনটি বলেছে, গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে, এই লাইনটি গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতে পারে যে কে কাকে এই কথাগুলি বলেছিল। অপূর্ব তার বন্ধু রামদাস তলোয়ারকরকে এই কথাগুলি বলেছিল। এর উত্তরে রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? এই যে বুনো হাঁস ধরাই যে এদের কাজ, এই লাইনটিও ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে কে কাকে বলেছে। রামদাস তলোয়ারকর অপূর্বকে এই কথাগুলি বলেছিলেন।
অপূর্বর মুখে রামদাস সেদিন সকালে পুলিশ স্টেশনে বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহে ধৃত গিরিশ মহাপাত্রের বর্ণনা শোনে। সেই বর্ণনার পরে অপূর্ব মন্তব্য করে যে পুলিশ এইরকম বুনো হাঁস ধরার জন্য সরকারের কত না টাকা অপব্যয় করছে। তার এই কথার উত্তরেই বা এই প্রসঙ্গেই রামদাস অপূর্বকে বলেন যে বুনো হাঁস ধরাই আসলে পুলিশের কাজ। দেশের সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার বদলে এরকম দেশের জন্যে যারা জীবন উৎসর্গ করছে তাদেরকে ধরার এই যে কর্মযজ্ঞ চলেছিল তাকেই ব্যঙ্গ ও বিদ্রূপ করে রামদাস ও অপূর্ব বুনো হাঁস ধরার সঙ্গে তুলনা করেছিল। রামদাস এরপর অপূর্বকে জিজ্ঞেস করেন যে এই যে পুলিশরা এরা অপূর্বর মতোই বাংলাদেশের লোক কিনা। উত্তরে অপূর্ব কহিল, হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। রামদাস অপূর্বকে এরপর জিজ্ঞেস করেন যে এই যে পুলিশ স্টেশনে অপূর্ব গিয়েছিল সেই পুলিশের যারা কর্মচারী অর্থাৎ যারা পুলিশ তারা অপূর্বর মতোই বাংলাদেশের লোক কিনা। সে কথার উত্তরে অপূর্ব জানায় তারা বাংলাদেশের লোক তো বটেই, সেই সঙ্গে তার আরও লজ্জার বিষয় এটা যে এদের যিনি বড় কর্তা তিনি হলেন অপূর্বর একজন আত্মীয়, তিনি তার পিতার বন্ধু, তার পিতাই এর চাকরি করে দিয়েছিলেন। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। এই লাইনটিও খুব ইম্পর্টেন্ট। কে কাকে বলেছিলেন তাৎপর্য ব্যাখ্যা করো। রামদাস অপূর্বকে এই কথাটি বলেছিলেন, তাৎপর্য। অপূর্বর মুখে রেঙ্গুনের পুলিশ কর্তাদের বিপ্লবী সব্যসাচী মল্লিককে হন্যে হয়ে খুঁজে বেড়ানোর কথা জানতে পেরে রামদাস অপূর্বর কাছে জানতে চায় এই পুলিশরা অপূর্বর মতোই বাংলাদেশের লোক কিনা অর্থাৎ বাঙালি কিনা। তার উত্তরে অপূর্ব যখন জানায় যে তারা বাঙালি তো বটেই, সেই সঙ্গে তার কাছে আরও লজ্জার বিষয় যে এদের যিনি বড় কর্তা সেই তিনি অপূর্বর একজন আত্মীয়, তার বাবাই এনার চাকরি করে দিয়েছিলেন। এ কথা শুনে রামদাস বলে ফেলেন যে তাহলে আপনাকেই হয়তো একদিন এর প্রায়শ্চিত্ত করতে হবে। এই কথার এক গভীর তাৎপর্য রয়েছে। আসলে পরাধীন ভারতবর্ষের মুক্তির জন্যে দেশের যে অকুতভয় যুবক সম্প্রদায় নিজেদের জীবন বিপন্ন করে স্বাধীনতার যজ্ঞে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদেরই একজন ছিলেন এই বিপ্লবী সব্যসাচী মল্লিক। সেই তাকেই ধরার জন্যে তাদেরই দেশের মানুষ হয়ে এই যে পুলিশ কর্তাদের তাদেরকে হন্যে হয়ে ধরার চেষ্টা, এ তো একরকম পাপেরই কাজ। এবং যেহেতু এমনই একজনের সঙ্গে অপূর্বর ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, তাই রামদাস একটু যেন শ্লেষের সুরেই অপূর্বকে এই কথাটি বলে ফেলেছিলেন। এটাই হলো এর তাৎপর্য। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতে যে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। এই লাইনগুলিও ভীষণ ইম্পর্টেন্ট। এই লাইন তুলে দিও, প্রসঙ্গ এবং তাৎপর্য ব্যাখ্যা করো বা অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো আসতে পারে। তার উত্তর হবে, প্রসঙ্গ যদি বলা হয় সেটা বারবারই বলে দিয়েছি, নিশ্চয়ই তোমরা লিখতে পারবে যে অপূর্ব সেই পুলিশ স্টেশনে যাওয়া, সেখানকার কথা রামদাসকে জানানো, সেই প্রসঙ্গে এই কথাগুলি উঠে এসেছে। আর তাৎপর্য বা অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো, তার উত্তরে লিখতে হবে যে পুলিশের যিনি বড় কর্তা তিনি অপূর্বর আত্মীয় এবং তিনি বিপ্লবী সব্যসাচী মল্লিককে ধরার জন্যে সর্বশক্তি প্রয়োগ করেছেন। এই কথা জানতে পেরে রামদাস যখন অপূর্বকে হঠাৎ করে বলে ফেলে যে এর প্রায়শ্চিত্ত একদিন হয়তো আপনাকেই করতে হবে, তখন সে নিজেও একটু অপ্রতিভ হয়ে যায়।
রামদাসের এই মনোভাব বুঝতে পেরে এবং তার এই ধারণা যে সত্য নয় তা প্রমাণ করার জন্যেই অপূর্ব এই কথাগুলি বলেছিল। আসলে অপূর্ব ও রামদাস দুজনেই ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ দেশপ্রেমিক যুবক। যদিও তারা সরাসরি দেশের স্বাধীনতার কাজে আত্মনিয়োগ করেননি, কিন্তু দেশের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা যথেষ্ট পরিমাণেই ছিল। সেই জন্যেই দেশের জন্যে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের প্রতিও তাদের ছিল অপরিসীম শ্রদ্ধা এবং ভালোবাসা। তাই পুলিশের বড় কর্তা অপূর্বর আত্মীয় হলেও তার চেয়ে অপরিচিত অদৃষ্ট বিপ্লবী সব্যসাচী মল্লিক একজন দেশবাসী হিসেবে তার কাছে অনেক বেশি আপনার, অনেক বেশি শ্রদ্ধার, এই কথাটাই রামদাসের কাছে জোর দিয়ে বলার প্রয়োজন অপূর্ব অনুভব করেছিল। এটাই হলো উল্লিখিত অংশের তাৎপর্য বা অন্তর্নিহিত অর্থ। রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল, বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। এই লাইনটিও ইম্পর্টেন্ট। এই লাইনটি তুলে দিয়েও প্রশ্ন আসতে পারে, কে কাকে এই কথাটি বলেছিলেন, কেন বলেছিলেন? রামদাস অপূর্বকে এই কথাটি বলেছিলেন কারণ পুলিশের বড় কর্তা অপূর্বর আত্মীয় হলেও তার চেয়ে পুলিশ যাকে ধরার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে সেই বিপ্লবী সব্যসাচী মল্লিক অপূর্বর অনেক বেশি আপনার, একথা জোর দিয়ে বলায় রামদাস অপূর্বকে এই কথাটি বলেছিলেন। কারণ পরাধীন ভারতবর্ষে এই দেশপ্রেমিক বিপ্লবীদের রাজদ্রোহী বলে চিহ্নিত করা হতো। তাই প্রকাশ্যে এমনভাবে এদের সমর্থনে কথা বললে যে পরবর্তীকালে বিপদ হতে পারে, কপালে অনেক দুঃখ থাকতে পারে, সে কথাই বোঝাতে চেয়েছেন রামদাস অপূর্বকে। অপূর্ব কহিল, থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলওয়ারকার শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই। এই লাইনটিও ইম্পর্টেন্ট। একই ধরনের প্রশ্ন আসবে, উত্তরটাও একই ধরনের হবে, শুধু তার সঙ্গে একটু যোগ করে দিতে হবে যে এর মধ্যে দিয়ে অপূর্ব যে অত্যন্ত আবেগপ্রবণ অনুভূতিশীল একজন যুবক, দেশের প্রতি যার প্রগাঢ় শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে তার পরিচয় আমরা পাই। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথায় কি আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলওয়ারকার। এমন তো নিত্য নিয়তই ঘটছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এইসব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। এই অংশগুলির প্রত্যেকটি লাইনই খুব ইম্পর্টেন্ট। যে কোনো লাইন তুলে দিয়ে প্রসঙ্গ এবং এর মধ্যে দিয়ে অপূর্বর চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে জানতে চাওয়া হতে পারে। প্রসঙ্গ তো এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটাই, তোমাদের নিশ্চয়ই এরপরে আর সেটা লিখতে সমস্যা হবে না। আর অপূর্বর চরিত্রের কোন দিক সেটাও বলে দিয়েছে এইমাত্র, যে অত্যন্ত আবেগপ্রবণ, অনুভূতিশীল এবং দেশের প্রতি প্রগাঢ় মমতা ও ভালোবাসা রয়েছে। তার চরিত্রের এই বৈশিষ্ট্যই এই অংশটুকুর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। এই অংশে আমরা কিন্তু আরো নতুন একটি ঘটনার কথা জানতে পারলাম। সেই ঘটনাটি কি ছিল সেটাও কিন্তু প্রশ্ন হিসেবে আসতে পারে। সেই ঘটনাটি ছিল একটি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ফিরিঙ্গি ছোড়ারা অর্থাৎ কিছু ইংরেজ যুবক অপূর্বকে লাথি মেরে বার করে দেয়। সেই অন্যায় প্রতিবাদ করতে অপূর্ব যখন স্টেশন মাস্টারের কাছে যায় তখন স্টেশন মাস্টারও তাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়। খুব স্বাভাবিক, কারণ সেই স্টেশন মাস্টারও ছিলেন একজন ইংরেজ। এই যে সাংঘাতিক একটা অপমানজনক ঘটনা অপূর্ব বুকে বয়ে বেড়াচ্ছিল, এরকম আবেগপূর্ণ আলোচনার প্রসঙ্গে অপূর্বর সেই মনের যন্ত্রণা, সেই অপমানের কথাগুলি
রামদাসের কাছে প্রকাশ হয়ে পড়ল। বলতে বলতে সে অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে। তখন সে বলে যে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ারকার। এই যে তাই বলে অবিচারের দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না, এবং তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, এই দুটো লাইনই তুলে দিয়ে একই প্রশ্ন আসতে পারে। কোন ঘটনার কথা বলা হয়েছে, কেন অপূর্ব এমন মন্তব্য করেছিল, উত্তরটাও কিন্তু একই হবে, যেটা আমি এক্ষুনি বলে দিলাম। এবং এই যে শেষের লাইনগুলি, আমার মা আমার ভাই বোনকে যারা এইসব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় ইত্যাদি, এই লাইনগুলিও তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে। প্রসঙ্গ এবং কারণ ব্যাখ্যা করো। প্রসঙ্গ নিয়ে আগেই আলোচনা হয়ে গেছে, আর কারণ যদি বলা হয় তখন বলতে হবে যে ঘটনাটির কথা উল্লেখ করতে হবে, যে স্টেশনে অপূর্বর এরকম চরম অপমান ও লাঞ্ছনার ঘটনাটি, সেই চূড়ান্ত অপমান ও লাঞ্ছনা অপূর্বর বুকে এত গভীরভাবে বেজেছিল, স্বাভাবিকভাবে যে কোনো মানুষের, যে কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে সেটা হওয়ার কথা, অপূর্বরও হয়েছিল। এবং সেই সঙ্গে আমরা জেনেছি যে অপূর্ব অত্যন্ত ভাবুক, অত্যন্ত আবেগপ্রবণ। তাই এই কথাগুলি বলতে বলতে আবেগে তার গলা রুদ্ধ হয়ে আসে। সে বলে যে তার দেশের মা ভাই বোনকে এমনি নিয়ত অত্যাচার ও অপমানের হাত থেকে উদ্ধার করার জন্যে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছে তারা তার কাছে অনেক বেশি আপনার, এবং তাদের আপন করে নেওয়ার জন্য যত দুঃখই সইতে হোক না কেন তা অপূর্ব মাথায় করে নেবে। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। বলিল, কই, এই ঘটনা তো আমাকে বলেননি। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, খুব ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটি তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, কি বলা সহজ নয়? তখন এই ঘটনাটি বিস্তারিত বর্ণনা করতে হবে। হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকল না, এমনই তাদের অভ্যাস হয়ে গেছে। লাথির চোটে আমার যে হাড় পাঁজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই। এই লাইনটিও খুবই ইম্পর্টেন্ট। একই প্রশ্ন আসবে, প্রসঙ্গ উল্লেখ করো, অথবা কে কাকে কেন এই কথাগুলি বলেছিল। এই ঘটনাটির কথা উল্লেখ করতে হবে এবং শেষে যোগ করতে হবে, যে কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষের কাছে এই ঘটনা চরম যন্ত্রণার, চরম বেদনাদায়ক। স্বাভাবিকভাবেই অপূর্বর কাছেও তাই ছিল। শুধু তাই নয়, অপূর্ব যেহেতু অত্যন্ত ভাবুক এবং অনুভূতিপ্রবণ মানুষ ছিল, তাই এই যন্ত্রণার কথা সে এতদিন কারোর কাছে ব্যক্ত করতেও পারেনি। আজকে প্রসঙ্গক্রমে এই কথাগুলি সে রামদাসের কাছে বলতে পেরেছিল, এবং এই কথা বলার সময় তার সেই আবেগের প্রকাশ আরও চরমে উঠেছিল। সেই সঙ্গে এই অংশটুকুতে আমরা এটাও বুঝতে পারি যে তৎকালীন আমাদের দেশের মানুষেরও, একেবারে সাধারণ মানুষের আত্মসম্মান বোধ ধ্বংস হয়ে গিয়েছিল। সেটা ভয়ই হোক বা দীর্ঘদিনের পরাধীনতার অভ্যাসেই হোক, তারা কিন্তু এই অপমানে কেউ অপূর্বর পাশে দাঁড়ায়নি, বরং ওই ইংরেজ ছেলেগুলির আঘাতে অপূর্বর যে হাড় পাঁজর ভেঙে যায়নি তাতেই তারা খুশি ছিল। এটি বাস্তবিকই অত্যন্ত লজ্জার এবং দুঃখের ঘটনা যে কোনো মানুষের কাছে। রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। এই লাইনটিও ইম্পর্টেন্ট। একই ধরনের প্রশ্ন আসবে, তোমরা নিশ্চয়ই লিখতে পারবে এতক্ষণ যা আলোচনা করলাম সেটা যদি মন দিয়ে শোনো। সুমুখের ঘড়িতে 3টা বাজিতে সে উঠিয়া দাঁড়াইল, বোধহয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বর ডান হাতটি টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। আসলে রামদাসও ছিলেন যথেষ্ট আবেগপ্রবণ, যথেষ্ট আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ। সেই জন্যে অপূর্বর সেই সময়কার মনের অবস্থা তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন, এবং বুঝে এতটাই ব্যথিত, এতটাই দুঃখিত হয়েছিলেন যে তার চোখে জল এসে গিয়েছিল। তিনি অপূর্বকে কোনো সান্ত্বনা বাক্যও বলতে পারেননি, এতটাই বিহ্বল হয়ে গিয়েছিলেন এই ঘটনার কথা শুনে। শুধুই একজন পরম বন্ধুর মতো তার হাতটি ধরে একটু চাপ দিয়ে সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন। এখানে আমাদের তৃতীয় পর্বের সমাপ্তি। পরের দিন চতুর্থ তথা শেষ পর্ব নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।
সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।